স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। চতুর্থ ধাপের নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। প্রতিশ্রুতি আর পাল্টা অভিযোগ নিয়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। ওসমানী মেডিকেল সহ নতুন এলাকা প্লাবিত, ব্যাহত যোগাযোগ। এমপি আজিম অপহরণ মামলায় আসামি সিয়ামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি। নেপাল পুলিশের হাতে আটকের তথ্য। নিত্যপণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট উদ্যোগ চায় সাধারণ মানুষ। আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অনলাইনে ট্রেনের আগাম টিকিট ছাড়ার 2 মিনিটেই শেষ। চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় যাত্রীদের বিড়ম্বনা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের টানতে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। একে অন্যের বিরুদ্ধে করছেন পাল্টাপাল্টি অভিযোগও। পছন্দের প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবি ভোটারদের। এদিকে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পাড়ায় পাড়ায় মাইকিং, সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি যাওয়া সহ নানা উপায়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চতুর্থ ধাপে এবার নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর উপজেলায় ভোট হবে। এই 3 উপজেলায় লড়ছেন মোট 40 প্রার্থী। জনগণের চাহিদা এবং জনগণের চাহিদার কারণে চাপে আমি এখানে এসেছি এবং ইনশাআল্লাহ আমি 100% জয়ী হব। আমার নিশ্চিত আমি জয়ী হতে পারবো। প্রথমে আমার কাজ হচ্ছে 40% রাস্তা কমপ্লিট করে নওগাঁর মানুষ যেন কাঁচা রাস্তাতে হেঁটে মূল রাস্তাতে না উঠতে হয়। বরিশালের উজিরপুর, বানারীপাড়া ও বাবুগঞ্জ উপজেলাও জমজমাট প্রচারণায়। এর মধ্যে উজিরপুর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান সহ প্রাক্তন 2 চেয়ারম্যান ক্ষমতায় ফিরে পেতে প্রার্থী হয়েছেন। ভোটারদের চাওয়াতেই প্রার্থী হয়েছেন দাবি 3 জনেরই। জনগণ আমার উপর অত্যন্ত খুশি, যে কারণে আমি জনগণকে উপেক্ষা করতে পারি নাই। আমি জনগণের কাছে এই জন্য বছর আমি দাঁড়িয়েছি, জনগণকে আবার সেবা দেওয়ার জন্য। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, প্রশাসনিক যে সুন্দর সিস্টেমটা ছিল, উন্নয়নের পরিকল্পনার যে সুন্দর সিস্টেম ছিল, সেটা কোনোটাই নাই। ওটাকে পুনর্বহাল করার জন্য আমার মূলত ফিরে আসা। এদিকে পছন্দের প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবি ভোটারদের। বিভিন্ন ডেটে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আমরাও আশা করি এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। 3 উপজেলায় 190 ভোট কেন্দ্রের মধ্যে 40 ভাগই গুরুত্বপূর্ণ বলছে প্রশাসন। বিগত 2টি ইলেকশন যেভাবে পুলিশ নিরপেক্ষতার সাথে এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে, একইভাবে এই নির্বাচনেও পুলিশ তার পূর্বের ন্যায় নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে 3য় ধাপে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদেও ভোট হবে 4র্থ ধাপে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ দিনের প্রচারণা নিয়ে জানাতে নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, শেষ মুহূর্তে কি ধরনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, আর এলাকার যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনি জানেন যে আজকে কিন্তু নওগাঁর আপনার 3টি উপজেলা পরিষদের নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এখানে কিন্তু একজন প্রার্থী তার শেষ মুহূর্তের প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখানে তিনি গণসংযোগ করছেন নারী পুরুষদের মাধ্যমে এবং মাঝে, এবং তিনি কিন্তু ভোট প্রার্থনা করছেন। তিনি যেটি বলছেন যে তিনি অতীতে উপজেলা চেয়ারম্যান ছিলেন, পুনরায় যদি আবারও নির্বাচিত হন তার যে অসমাপ্ত কাজগুলি আছে সেগুলি কিন্তু সমাপ্ত করবেন। এছাড়া আমি আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই। আপনি জানেন যে এই 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে আপনার 14 জন, আপনার ভাইস চেয়ারম্যান পদে আপনার 13 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু
আরো 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে কিন্তু আপনার এই 3 উপজেলায় 9,22,128 জন ভোটার 329টি কেন্দ্রে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাকে আমি জানিয়ে রাখি যে ইতিমধ্যে ভোটাররা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত খুশি। নির্বাচনের যে পরিবেশ সেটি নিয়ে তারা কিন্তু তাদের কোনো অভিযোগ নেই, কিন্তু প্রার্থীদের মধ্যে একটি অভিযোগ আছে যে এখানে বলা হচ্ছে যে এটি নির্দলীয় নির্বাচন, কিন্তু শেষ পর্যন্ত যেটি তারা দেখছেন যে সেখানে কিন্তু আপনার প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং বিশেষ করে এখানকার যিনি সংসদ সদস্য, যারা স্ব এলাকার সংসদ সদস্য, তাদের বিরুদ্ধে একটি অভিযোগ করা হচ্ছে তারা কিন্তু তাদের পছন্দের বিশেষ প্রার্থীদের কিন্তু সমর্থন দিচ্ছেন। এ কারণে তারা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশনে অভিযোগ করছেন যে নির্বাচন যেন শেষ মুহূর্তে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে তারা কিন্তু আসলে তারা কিন্তু ভোটারদের যে মানে আপনার ভোটাধিকার যেটা প্রয়োগ করবেন তার কিন্তু ভোটের প্রতিফলন ঘটবে। এছাড়া কিন্তু তাদের প্রতিফলন ঘটার কিন্তু সম্ভাবনা খুবই কম। আর কি তথ্য জানিয়ে আমি শেষ করব যে ইতিমধ্যে কিন্তু 8টি উপজেলায় আমরা দেখেছি যে নওগাঁর 8টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে কিন্তু নির্বাচন পরিবেশ অত্যন্ত সুষ্ঠু ছিল এবং এখনকার যারা প্রার্থী তারা কিন্তু আশা করছেন যে এই 8টি উপজেলার মতো যে আগামীকাল অর্থাৎ 5 জুন আপনার যে নির্বাচন হবে ভালো পরিবেশে হবে। নওগাঁ থেকে উপজেলা নির্বাচনের প্রচারণা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হকের আদালতে আদেশ দেন। রোববার মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমানের আবেদনের প্রেক্ষিতে এ পরোয়ানা জারি করা হয়। পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির তথ্য অনুযায়ী এমপি আজিম হত্যায় জড়িত সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের ফ্ল্যাটে এমপি আজিমের হত্যাকাণ্ডের পর নেপালে আত্মগোপন করেন সিয়াম। এর আগে এমপি আজিম 12 মে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতে প্রবেশ করেন। 13 মে তাকে হত্যা করা হয়। এর 9 দিন পর 22 মে হত্যাকাণ্ডের কথা আনুষ্ঠানিকভাবে জানায় দুই দেশের পুলিশ। আগামী এক সপ্তাহ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টি থাকতে পারে। একই সঙ্গে ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চল ছাড়া সারা দেশে গরমের অনুভূতি বেশি থাকবে। সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদী এবং সিরাজগঞ্জের তারাশে 37 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতও হয়েছে সিলেটে 227 মিলিমিটার। আগামী 24 আওয়ার্সের মধ্যে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর ডিভিশনে প্রায় সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উজানের ঢল বাড়ার পাশাপাশি রাত থেকে বৃষ্টি হওয়ায় সিলেট অঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় সিলেটে 226 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে জেলার 9 উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে। ভোগান্তিতে 6 লাখের বেশি মানুষ। শনিবার থেকে বৃষ্টি ও উজানের ঢল কম থাকায় পানি নামতে শুরু করলেও রোববার রাতভর বৃষ্টিতে আবারও বাড়ছে নদ নদীর পানি। এদিকে বৃষ্টির কারণে নগরীর অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর জেনে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন প্লাবিত হয়ে ভোগান্তিতে 5 গ্রামের 10,000 মানুষ। এদিকে সুনামগঞ্জ তাহিরপুর সড়কে পানি উঠতে শুরু করেছে। যেহেতু আমাদের উজানে বৃষ্টিপাত হচ্ছে এবং সুনামগঞ্জ সহ সিলেটে জেলাতেও বৃষ্টিপাত হচ্ছে, মূলত বৃষ্টিপাতের কারণেই এই পানি লেভেলগুলো বাড়ছে। যদি হাওরগুলো পরিপূর্ণ হয়ে যায় তাহলে এটা আমাদের যদি কন্টিনিউ বৃষ্টিপাত বেশি হয় বা অতিমাত্রা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে একটা বন্যার আশঙ্কা রয়েছে।
বন্যার বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছে, কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে এবং কোন কোন এলাকার বন্যা পরিস্থিতি বেশি খারাপের দিকে, সার্বিকভাবে বন্যা পরিস্থিতি জানাবেন। দেখুন, যত সময় যাচ্ছে সুরমা নদীর পানি ততই কিন্তু বাড়ছে। এর কারণ হিসাবে দেখা গেছে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু অস্বাভাবিক আকারে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, বৃষ্টিপাতও কিন্তু থেমে থেমে হচ্ছে। আপনাকে যদি একটা বিষয় আমি বলি, আপনি যেমনটা বলেছেন, সুনামগঞ্জ থেকে তাহিরপুর যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা, এটা একেবারে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তো এই সড়ক পানি থাকার কারণে প্রায় 150 মিটার জায়গায় পানি থাকার কারণে কিন্তু এই সড়কে দুই পাশে প্রায় 2 শতাধিক যানবাহন কিন্তু ইতিমধ্যে আটকা পড়ে আছে। অর্থাৎ এই দুই উপজেলার মানুষের যে চলাচল এই মুহূর্তে এই সড়কের উপর দিয়ে এবং সড়কের পাশ দিয়ে যে হাওর গেছে, সেই হাওরের মধ্যে মানুষ নৌকা দিয়ে চলাচল করছে। আপনাকে যদি একটা জিনিস দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সড়কের পাশে বেশ কয়েকটি নৌকা নোঙর করা আছে। এই নৌকা দিয়েই মানুষ যে এই মধ্যে প্রভাব পড়তে হচ্ছে। যারা সকালে তাহিরপুর থেকে সুনামগঞ্জ সদরে গিয়েছিল, তারা এখন যারা বাড়িতে ফিরছে, তারা কিন্তু এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। যারা শিশু, বাচ্চা, বৃদ্ধ, যারা নিজস্ব যানবাহন নিয়ে যারা জেলা সদরে গিয়েছিল উপজেলা সদর থেকে, তারা কিন্তু এখন চরম একটা দুর্ভোগের মধ্যে পড়ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে বিভিন্ন ধরনের যানবাহনও কিন্তু এই নৌকার মধ্যে তুলে তারা নিয়ে যাচ্ছে। অপরদিকে যদি আমি সড়কের যে সড়কে পানি এসেছে, অপর প্রান্তের কথা যদি বলি, অপর প্রান্তে আমরা দেখেছি পণ্যবাহী অনেক ট্রাক কিন্তু আটকা পড়েছে। তাহিরপুর উপজেলা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের যে পণ্য নিয়ে আসা হয়েছিল, যে সমস্ত ট্রাক বা বিভিন্ন অফিস আদালতগামী লোকজন যারা সুনামগঞ্জ জেলা সদর থেকে উপজেলা সদরে গিয়েছিল, তারা কিন্তু চরম একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। তো সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। চলে যাচ্ছে পরের খবরটিতে। অনলাইনে ট্রেনের আগাম টিকিট নিয়ে বিড়ম্বনা শেষ হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, ছাড়ার 2 মিনিটের মধ্যেই গায়েব হয়ে যাচ্ছে টিকিট। কয়েকশোবার চেষ্টা করেও টিকিট জোটাতে পারছেন না অনেকে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় টিকিট অনেক কম, তাই বঞ্চিত হচ্ছেন যাত্রীদের একটা বড় অংশ। ঈদযাত্রার টিকিট ছাড়া হলেও ফাঁকাই পড়ে থাকছে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টার, কারণ এবারও শতভাগ টিকিট দেয়া হচ্ছে অনলাইনে। সোমবার সকাল 8টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের 13 জনের টিকিট বিক্রি, আর বেলা 2টায় ছাড়া হয় পূর্বাঞ্চলের। তবে অনলাইনে না পেয়ে অনেক যাত্রী হাজির হন স্টেশনে। তাদের অভিযোগ, শত চেষ্টাতেও মিলছে না টিকিট। কাউন্টারে এসে জিজ্ঞাসা করলাম, তো বললে ভাই আমাদের তো কিছু করার নাই, এটা তো অনলাইনে গেছে। তাহলে অনলাইনে এতগুলো সিট যায় কোথায় ভাই? যখন ওই পেমেন্টের কাছে যাই আর পেমেন্ট হয় না, পরে ব্যাগ আসে দেখি যাই শূন্য, সব জিরো হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় টিকিট কম থাকায় পাচ্ছেন না অনেকেই। আসন সংখ্যা নির্দিষ্ট, এখন 33,500 টিকিটের বিনিময়ে আপনার বিপরীতে আপনার টিকিট প্রত্যাশী হচ্ছে প্রায় 2 লাখ। সেক্ষেত্রে আপনার যেহেতু চাহিদার তুলনায় যোগদানটা নির্দিষ্ট, সেক্ষেত্রে আপনার এরকম টিকিট না পাওয়ার লোকের সংখ্যাই বেশি থাকবে। এছাড়া টিকিট প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হচ্ছে ওয়েবসাইটে, তাই কালোবাজারির কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই বিষয়টা স্বচ্ছতা নিরূপণের জন্য আমরা যেটা করি, সারাদিনে যারা টিকিট ক্রয় করলো তাদের ডিটেলসটা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। যে কেউ ইচ্ছে করে আমাদের ওয়েবসাইটে ঢুকে এটা পরীক্ষা করতে পারেন যে কে কখন টিকিট কাটলো এবং কে কে পেল। সোমবার ছাড়া হয় 13 জনের 33,500 টিকিট। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে আসন্ন বাজেটের খবর। চাল, ডাল, তেল কিংবা মাছ, মাংস, বাজারে প্রায় সব খাদ্যপণ্যের দামই চড়া। প্রতিদিনই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের। এমন পরিস্থিতিতে ভোগ্যপণ্যের দাম নাগালে রাখতে শুল্ক ছাড়ের দাবি ভোক্তাদের। অর্থ প্রতিমন্ত্রী জানালেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকছে আগামী বাজেটে। নিত্যপণ্যের বাজারে কোনো সংকট নেই।
চাহিদা মাফিক সব কেনা গেলেও গুনতে হচ্ছে চড়া দাম, রয়েছে ডলার সংকটও। এমন বাস্তবতায় আসছে 2024-2025 অর্থবছরের বাজেট। প্রতি বছর বাজেট আসলেই সবার আগ্রহ থাকে কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো। চাল, ডাল, আটা, ডিম, মুরগির মতো নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে সুনির্দিষ্ট উদ্যোগ চান সাধারণ মানুষ। আমরা চাই যেন দ্রব্যমূল্যের দামটা কম থাকে এবং বাজেটটা যেন জনগণের হয়। বাজেট মনে করেন হনে ক্রয় ক্ষমতা একবারই ইয়ে গেছে, এখন আমরা নির্বাচন হয়ে গেছে। চলতি বছর জুড়েই মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বর্তমানে সার্বিক মূল্যস্ফীতির হার 9.74%, আর খাদ্য মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে। আগামী অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটের খসড়া করেছে অর্থ মন্ত্রণালয়। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। জনসাধারণকে আমরা এর থেকে কিভাবে মূল্যস্ফীতি জনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ডলারের মূল্যবৃদ্ধি, বৈদেশিক ঋণ পরিশোধ সব মিলিয়ে বাজেট বাস্তবায়নে সরকারকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে কৌশলী হওয়ার পরামর্শ তাদের। প্রপার বাজার ব্যবস্থাপনার বিষয় আছে। আরেকটা হলো, যেহেতু এই বাজেট আসতেছে, ইনফ্লেশনের চাপটা কিছু কমানোর জন্য খাদ্য বান্ধব কর্মসূচি যেটা আছে সারা বাংলাদেশে, আর যেটা ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, যেটা আরবান এরিয়াতে আছে, এইটার আওতাটা বাড়ানো উচিত। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি গড়ে 6.5% মধ্যে রাখতে চায় সরকার। এজন্য বিভিন্ন নিত্যপণ্যে শুল্ক কমানোর উদ্যোগ থাকবে, আসছে বাজেটে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 অর্থ বছর বিরতি দিয়ে আবারও ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্ক বাড়াচ্ছে সরকার। বর্তমান 6টি স্তরে শুল্ক নেওয়া হলেও আসছে বাজেটে এই স্তর হতে পারে 8টি। গ্রাহকের আমানত 10 লাখ টাকার বেশি হলে বাড়তি অর্থ দিতে হবে। বিশ্লেষকেরা বলছেন, এভাবে শুল্ক বাড়ানো হলে ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত হবেন গ্রাহকেরা। 2020-21 অর্থ বছরে ব্যাংকে থাকা টাকার উপর আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়। বছরে কোনো ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ 1 লাখ টাকার বেশি হলে আবগারি শুল্ক দিতে হয়। বর্তমানে শুল্কের স্তর 6টি থাকলেও 2024-25 অর্থ বছরের বাজেটে তা 8টি করা হচ্ছে। বর্তমানে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা, 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা আবগারি শুল্ক রয়েছে। 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত গচ্ছিত অর্থে 3000 টাকা আবগারি শুল্ক কেটে নেয় এনবিআর। এটি ভেঙে 2টি স্তর করা হচ্ছে। 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5000 টাকা আবগারি শুল্ক বসতে পারে। 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত স্তরটিও ভেঙে দেওয়া হচ্ছে। 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত 10,000 টাকা এবং 2 থেকে 5 কোটি টাকা পর্যন্ত 20,000 টাকা শুল্ক দিতে হতে পারে। আর 5 কোটি অতিক্রম করলে আবগারি শুল্কের পরিমাণ 40,000-এর পরিবর্তে 50,000 টাকা হতে পারে। এই প্রত্যেক বছর টাকা কেটে নিতেছে অতিরিক্ত, সবারই প্রভাব পড়ছে। 1,000 টাকাও লেনদেনের ক্ষেত্রে 1,000 টাকাও কেটে নেয়, এটা আমাদের জন্য জুলুম। ক্লিয়ার করে বলে না যে একটা ট্যাক্স ইম্পোজ করছে, এটার কারণটা কি? অ্যাডিশনাল বাজেটিং এর জন্য না ফান্ড কালেকশনের জন্য? এটা না বলে এটা একটা ট্রিক্স আর কি। বিশ্লেষকরা বলছেন, নতুন করে আবগারি শুল্ক বাড়ানো অযৌক্তিক। এতে সঞ্চয়ের প্রতি অনীহা তৈরি হলে অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের ঝুঁকি বাড়বে। এখনকার যে লিকুইডিটি প্রবলেম, এই লিকুইডিটি প্রবলেমকে আরও বিকট করতে পারে। ব্যাংকে টাকা রাখা মানুষ বিরত থাকবে, তখন আপনার হুন্ডির পরিমাণ বাড়বে, টাকা পাচার হবে, ইনফর্মাল ইকোনমির সাইজ বড় হবে। বর্তমানে ব্যাংকের জমা টাকা ও বিমানের টিকিট ক্রয়, এই 2 খাতের উপর আবগারি শুল্ক নেয় এনবিআর। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর আরো যা দেখবেন, রাজধানীর আফতাবনগরে বসছে না কোরবানির পশুর হাট। হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বহাল। জুরাইন মিরপুর সহ অনেক এলাকায় ড্রেনের ভেতর ওয়াসার লাইন, পানির পাইপ ছিদ্র হলেই মিশবে মলমূত্র।
গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যদের সঙ্গে প্রতারণার অভিশাপে অভিশপ্ত ডক্টর ইউনূস। দুপুরে হাইকোর্টে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ব্যাংকটির প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। তিনি বলেন, রোববার জর্জ কোর্ট চত্বরে দাঁড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে তার প্রতিবাদেই গ্রামীণ ব্যাংকের এই সংবাদ সম্মেলন। ডক্টর ইউনূসের মতো ক্ষমতার অপব্যবহারকারী আর কোনো নোবেল বিজয়ী নেই। তিনি নিয়ম ভঙ্গ করে ব্যক্তিগত প্যাকেজেস প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়া থেকে রক্ষায় গ্রামীণ ব্যাংক থেকে 9.5 কোটি টাকার ঋণ দেন। তার বিরুদ্ধে ধীরে ধীরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ সামনে আসছে। রোববার ডক্টর ইউনূস মানি লন্ডারিং মামলার অভিযোগ গঠনের শুনানিতে আদালতের এজলাসে লোহার খাঁচা রাখা অপমানজনক মন্তব্য করে তা সরানোর অনুরোধ জানান। এতে অভিশপ্ত জীবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন বলে মন্তব্য করেন তিনি। গতকালের বক্তব্যে ডক্টর ইউনূস একটি অভিশাপের কথা বলেছেন। আমি তো বলবো এই অভিশাপের জন্য তিনি নিজেই দায়ী। এই অভিশাপটি হলো কিসের অভিশাপ জানেন? ডক্টর ইউনূস 1,05,00,000 গ্রামীণ ব্যাংকের দরিদ্র সদস্যের সাথে যে প্রতারণা করেছেন, তাদের যে অর্থ আত্মসাৎ করেছেন, তাদেরকে যে তিনি বিভিন্নভাবে প্রতারিত করেছেন, তারই অভিশাপ। ডক্টর ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে বসানো যাবে না পশুর হাট। হাট বসানোর সিদ্ধান্তকে স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী হওয়ায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এর আগে গত 8 মে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্ট। জুরাইন, মিরপুর সহ রাজধানীর অনেক এলাকায় ওয়াসার পানির লাইন গেছে ড্রেনের ভেতর দিয়ে। কোনো কারণে প্লাস্টিকের পাইপ ফাটলে বা লিক হলে সেই পানির সঙ্গে মিশবে মলমূত্র, আর সেই দূষিত পানি ব্যবহার হবে বাসাবাড়িতে। সিটি কর্পোরেশন বলছে ওয়াসা চাইলে তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেয়া যেত, অথচ পুরো বিষয়টি অস্বীকার করছে ওয়াসা। রাজধানীর জুরাইনে ড্রেনের ময়লা পানির দৃশ্য প্রতিদিনের ব্যাপার। ড্রেন উপচে সেই ময়লা পানি মিশছে রিজার্ভ ট্যাঙ্কিতে, ফলে সংকট দেখা দেয় খাবার পানির। এই যখন পরিস্থিতি, তখন ওয়াসার নতুন পাইপলাইন বসানোর উদ্যোগে স্বস্তি পায় এলাকাবাসী, কিন্তু সেটিও ঝুঁকিতে পড়েছে। কারণ জুরাইনে ড্রেনের ভেতর দিয়েই বসানো হচ্ছে ওয়াসার পানির লাইন। আজকে 15-20 দিন ধরে তো কাজ চলতেছে, পুরো এলাকা ফাইরা ছেড়া কাটটা কুটটা দেখলেন না যেভাবে কাম করতেছে। এটা তো ঠিক না, কিন্তু এখন আমার সব জায়গায় একই অবস্থা। এই ড্রেনের ভেতর থেকেই বাসাবাড়িতে লাইন টেনে দিয়েছে ওয়াসা। কোনো কারণে পাইপ লিক হলেই খাওয়ার পানির সঙ্গে মিশে যাবে মলমূত্র। পাইপের উপরে ইটগুলা পড়ছে, তাহলে ওইগুলো তো এমনিই ফাইটে যাবো। তাহলে ফাটে গেলে ময়লা পানি যাবো না, ঘরে ঘরে ওই পানি খাওয়া যাবো। সেইটা আমি সেদিন বলছি, আর কয়েক আমাকে লাগে কইবেন না, আপনারা যাহানে বিল দেন সেই জায়গায় যাইবেন না। ওয়াসার এ কাজে ক্ষুব্ধ সিটি কর্পোরেশন, বলছে সমন্বয় করে কাজ করলেই এ পরিস্থিতি এড়ানো যেত। উল্টো সিটি কর্পোরেশনের উপর দায় চাপাচ্ছে ওয়াসা। নর্দমার কাজটা যেমন ব্যাহত হবে, তার কাজটাও কিন্তু ব্যাহত হবে। অনেক ক্ষেত্রে তারা করে থাকে, এটি যারা করে থাকে এটি অন্যায়, অনুচিত এবং আমি মনে করি যে সমন্বয়হীনতা। সুতরাং আমি মনে করব যে আমাদের তদারকিটা আরো বৃদ্ধি করলে আরো ভালো হবে। কোথাও ড্রেনেজের ভিতর দিয়ে দিচ্ছে না, যারা আপনাকে বলতেছে ওটা বোকাস কথা ওটা বলতেছে। আর তাছাড়া সিটি কর্পোরেশন পুরো রাস্তা জুড়ে ড্রেন লাইন করতেছে। আমাদের সুয়ার লাইন, পানির লাইন বা টিএনটি, বিদ্যুৎ, এদের লাইন বসার কোনো জায়গায় থাকতেছে না। ড্রেনের ভেতর দিয়ে ওয়াসার পাইপ টানার অভিযোগ পাওয়া গেছে ওয়ারি, যাত্রাবাড়ি ও মিরপুরে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম ওয়াসা সহ সেবা সংস্থাগুলোর অপরিকল্পিত পাইপলাইনকে দায়ী করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। পাইপলাইনের কারণে নালা বা খালে ময়লা জমে জলাবদ্ধতা বাড়ছে বলে ধারণা তাদের। এরই মধ্যে 2 শতাধিক এলাকা থেকে পাইপলাইন সরাতে চিঠি দিয়েছে সিডিএ, তবে এজন্য নানান শর্ত দিচ্ছে সংস্থাগুলো। 2017 সালে বন্দরনগরীতে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা শেষ হওয়ার কথা ছিল 2023 সালে। নানা অজুহাতে দফায় দফায় সময় বাড়িয়ে 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হয় মেয়াদ। 7 বছরে শেষ হয়েছে প্রায় 68% কাজ। শুরুতে প্রকল্পের খরচ 5,616 কোটি টাকা থাকলেও বেড়ে হয়েছে 8,500 কোটি টাকা। প্রতি বছর প্রকল্পের বড় অগ্রগতির কথা বলে সিডিএ, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনও মাত্র আধ ঘন্টার বৃষ্টিতেই কোমর পানিতে ডুবছে চট্টগ্রাম নগরী।
সম্প্রতি বিভিন্ন সেবা সংস্থার পাইপলাইনকে জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সিডিএ। চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস ও টিএনটির পাইপলাইন ও আন্ডারগ্রাউন্ড কেবল লাইন পানি নিষ্কাশনে বাধা বলছে তারা। নালার পানিগুলো আমার নদীতে আসতেছে না। তো আমি সিটি কর্পোরেশনের সাথে যতটুকু যোগাযোগ করলাম, ওরা বললো যে না আমরা পরিষ্কার করতেছি, কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে সেখানে আমাদের তো অনেক আগে ওয়াসার লাইন, গ্যাসের লাইন এগুলো করেছি। তো এর মধ্যে গ্যাস লাইনটা হচ্ছে কি সবচেয়ে হার্মফুল, এটা এক্সপ্লোসিভ। 2 শতাধিক স্থান থেকে পাইপলাইন সরাতে অনুরোধ করেছে সিডিএ। তবে সেবা সংস্থাগুলো বলছে এসব পাইপলাইন সরাতে হলে বিশেষ সমীক্ষা জরুরি। নিজস্ব উদ্যোগে সার্ভে করে আইডেন্টিফাই করব যে কোনটা জিটিসিএল এর পার্ট, কোনটা আমাদের কেজিডিসিএল এর পার্ট, আমরা সেভাবে অ্যাকশন নেব। প্রসেস অনুযায়ী সেই সার্ভেটা আমরা চেক করে আমাদের যে কী ধরনের স্টেপ নেওয়া দরকার আমরা যথাযথভাবে স্টেপ নেব। এছাড়া অবাধে পাহাড় কাটার কারণে নগরীর বিভিন্ন খাল ও নালা ভরাট হচ্ছে বলছে সিডিএ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের সপ্তাহ পার হলেও এখনও বিধ্বস্ত পটুয়াখালী জেলার কলাপাড়ার জেলেপল্লী। মেরামত করতে না পারায় এখনও ঘরে ফেরা হয়নি জেলেদের। সরকারি সহায়তা ছাড়া দরিদ্র পরিবারগুলোর ঘর মেরামত সম্ভব নয়, তাই সরকারি সহায়তার অপেক্ষায় জেলে পরিবারগুলো। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাবলি ইউনিয়নের খাজুড়া গ্রামের এই ঘরটি দেখলে বোঝার বাকি থাকে না ঘূর্ণিঝড় রিমাল লণ্ডভণ্ড করে গেছে গোটা গ্রাম। ঘরটি 4 সন্তানের জননী বিধবা রহিমা খাতুনের। ঝড়ের 6 দিন পর চেষ্টা করছেন নিজের ঘরকে কিছুটা বাসযোগ্য করার। দাবার যে যখন দেখছি বেশি তখন যাই এই বরফ মিলুরছি আর ঘরের দিকেই করি, তার দেখি যখন ওই টিন টুন ছুটতে যায় তারপর দৌড়ই আইছি। আর পর একটা দৌড়ি আর একটা সোডে, আর একটা দৌড়ি আর একটা সোডে রাখতে পারিনি। ঘরের মধ্যে দৌড়ে উঠছি, এর মধ্যে হুনি জুব জুব ঘর পরে মেয়ের চিক করে লইছে, মা ঘর দিয়ে বাইরেও ঘর কিন্তু পড়তেস, এই দৌড়েই ঘর দিয়ে নামে গেছে। ঘর ধসে পড়ার পাশাপাশি আরও বিভিন্ন রকম ক্ষতি হয়েছে জেলেপল্লীর অন্যদের ঘরেরও। গাছ পড়ে আছে অনেকের ঘরের উপর, কারো বা উড়ে গেছে ঘরের চাল। সাগরের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা রহিমার মতো অন্য পরিবারগুলোর অভিজ্ঞতাও প্রায় একই রকম। 65 দিন অবরোধ, এই কারণে কোনো কামাই বাণিজ্য নাই। এবার বন্যা গেল, এই এখন আল্লাহ যেরমের চালাই এরমের চলি। তো সারতে পারিনি, এখন তোমার সারার কোনো কায়দা নাই। ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে। ঘর নাই, বারান্দা নাই, আইতনে নাই, থার কোনো জায়গা নাই, তকতলাইছে কোনো রকম হাড়ি। এই জন্য কি চেহার মামার শহীদের আমার গ্রামকে আইতে পারে না, দেখতে পারে না। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ট্রলারগুলোও পড়ে আছে নোঙর করে। নিস্তরঙ্গ এ পরিস্থিতিতে জেলেদের আয় রোজগারও বন্ধ। গভীর অনিশ্চয়তার ছাপ তাদের চোখে মুখে। তছনছ হয়ে যাওয়া জেলেপল্লীর বিধ্বস্ত ঘরবাড়ি আঁকড়ে অপেক্ষা সরকারি ত্রাণ সহায়তার। আশা ঘরগুলো মেরামত করে আবার মিলবে মাথা গোঁজার ঠাঁই। তা না হলে সামনের বর্ষায় দুর্দশা হবে বর্ণনাতীত। একদিকে মে মাসের 20 তারিখ থেকে শুরু হয়েছে সাগরে মাছ ধরার উপর 65 দিনের অবরোধ। এর সঙ্গে যোগ হয়েছে ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ আঘাত। সব মিলে দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে এই জেলেপল্লীতে। এখানকার মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সাহায্য যেন দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হয় এখানকার মানুষের দ্রুততম পুনর্বাসনের জন্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাপাড়া, পটুয়াখালী। ভয়াবহ নিমতলী ট্র্যাজেডির 14 বছর আজ। 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 124 জন, দগ্ধ হন অর্ধ শতাধিক। ওই দিন একটি বিয়ে বাড়ি চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশে কেমিক্যালের গুদাম থাকায় চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ রূপ ধারণ করে আগুনের লেলিহান শেখা। পুড়ে মারা যান বিয়ের কনের আত্মীয় স্বজন, অতিথি ও প্রতিবেশীরা। পুড়ে যায় 23টি বসতবাড়ি, দোকান ও কারখানা। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ঘটনার পর তদন্ত কমিটি পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা সরিয়ে নেওয়ার সুপারিশ করে। তবে আজও সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। যশোরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। অন্যদিকে পুলিশের হয়রানির ভয়ে বাড়ি ছেড়েছেন নিহতের স্বজনরা। এদিকে ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া হবে বলছে পুলিশ। রোববার আফরোজা বেগমের পরিবারের সদস্যরা পুলিশি নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ তোলেন। তাদের অভিযোগ, মাদক রাখার মিথ্যা অভিযোগে আফরোজাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে নির্যাতনে মৃত্যু হয়।
পুলিশের বিরুদ্ধে ঘর থেকে টাকা লুটের অভিযোগও করেন স্বজনরা। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আফরোজার ঘর থেকে 15টি ইয়াবা উদ্ধারের দাবি পুলিশ। এর আগে আফরোজাকে আসামি দেখিয়ে শনিবার রাতে অভয়নগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মাদক সেবনের টাকা না দেয়ায় নিজ মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে ওমর ফারুক। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ভেলুয়ার দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত রিনা খাতুন তার স্বামী ও সন্তানকে নিয়ে ভেলুয়ার দিঘিরপাড় এলাকায় থাকতেন। ছেলে ওমর ফারুক পাহাড়তলী কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেন। রাতে মাদক সেবনের টাকা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ওমর বটি দিয়ে তার মা রিনাকে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে ভেলুয়ার দিঘি এলাকায়। ছেলেটার নাম ওমর ফারুক আর তার মা রিনা খাতুন। তো সে ইয়াবায় আসক্ত ছিল, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তো ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি। হাইকোর্টের আদেশ মানতে সবাই বাধ্য, অথচ অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তারাই তা মানছেন না। গত এক মাসে আদালত অবমাননার এমন অভিযোগে 2 ডিসি, 1 এসপি ও ইউএনও ওসি সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে তলব করেছে আদালত। ব্যাখ্যা চাওয়া হয়েছে অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার সহ আরও কয়েকজনের কাছে, যাকে আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা হিসেবে দেখছেন আইনবিদরা। চট্টগ্রামের সাতকানিয়ায় ইটভাটার জন্য কৃষি জমির মাটি কাটায় নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্ট রুল জারি করে 23 মার্চ, কিন্তু এক মাসেও তা বাস্তবায়ন না হওয়ায় 23 এপ্রিল চট্টগ্রামের ডিসি, এসপি, সাতকানিয়ার ইউনো ওসিকে অনলাইনে তলব করে ভর্ৎসনা করে আদালত। 12 মে হাইকোর্ট তলব করে পটুয়াখালীর ডিসি নূর কুতুবুল আলমকে। 2 দফায় 90 দিন সময় পেয়েও একটি জমির জমা খারিজ নিষ্পত্তি করেননি তিনি। এছাড়া 8 শতাধিক অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ বাস্তবায়ন না করায় ব্যাখ্যা দিতে বলা হয়েছে রংপুরের বিভাগীয় কমিশনারকে। আমার যত মামলা এখন পর্যন্ত রায় বাস্তবায়ন হয় না, সবগুলো যদি আজকে হাইকোর্ট পদক্ষেপ নেয় তাহলে পুরো সচিবালয় হাইকোর্টে থাকতে হবে আজকে। তার মানে আমি কত মামলা এখন কার্যকরী হচ্ছে না সেটা নিয়ে আমি বারান্দায় ঘুরে বেড়াচ্ছি। যদিও কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু এখন যেটা হয় সেটা হলো আগের মতো অত কড়াকড়ি অবস্থানটা কোর্টের নাই। আদালতের নির্দেশ উপেক্ষায় বিচার বিভাগের ভাবমূর্তি ও আইনের শাসন ক্ষুণ্ণ হয় বলে মনে করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এজন্য কঠোর হওয়ার পরামর্শ তার। হাইকোর্টের হাত অনেক লম্বা, আমি এটা সবসময় আদালতে বলতাম। সে যেই হোক না কেন, কয়েকজন সচিবকে বা ডিসিকে জেলে পাঠাক, সব ঠিক হয়ে যাবে। আমার সময়ে আমি বলি অনেককে আমি সাজা দিয়েছি, অগণিত সংখ্যক। একটি নামের কথা আমার এখনো মনে আছে, আইজি ছিল পুলিশের, তার নাম ছিল শহীদুল হক। তবে রাষ্ট্রপক্ষ বলছে ইচ্ছাকৃত গাফিলতি নয়, বরং পারিপার্শ্বিক অন্য কোনো কারণে আদেশ বাস্তবায়নে দেরি হতে পারে। যারা প্রশাসনের কাজ করে তারা আদালতের আদেশের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল। তারা জানে যে আদালত যদি কোনো একটা আদেশ তারা ইচ্ছাকৃতভাবে যে প্রতিপালন না করেন তাহলে তারা আদালত অবমাননার দায়ে দায়ী হবেন, এবং আদালত অবমাননার দায়ে যদি তারা দোষী সাব্যস্ত হন তাহলে কিন্তু তার যে বিভাগ বা সরকার কোনো দায়িত্ব নেবে না। জনস্বার্থে করা মামলাগুলোর আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের অনীহা বেশি বলে অভিযোগ আইনজীবীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত এক বছরে 91,250 কোটি টাকা স্বর্ণ ও হীরা চোরাচালান হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার বাজুস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যদি বৈধ পথে স্বর্ণ আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকে $22 বিলিয়ন জমা হতো। এছাড়া এ খাত থেকে সরকার রাজস্ব পেত বছরে প্রায় 10,000 কোটি টাকা। এ সময় বাজুসে চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির চেয়ারম্যান রিপনুল হাসান বলেন, ডলার সহ বৈদেশিক মুদ্রার দাম বৃদ্ধি এবং বেপরোয়া চোরাচালানের কারণে বহুমুখী সংকটে দেশের জুয়েলারি শিল্প। এ পরিস্থিতি থেকে উত্তরণে চোরাচালান বিরোধী সিন্ডিকেটের বিরুদ্ধে মনিটরিং সেল গঠন, অভিযান চালানো সহ 7 দফা সুপারিশ করে বাজুস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে প্রচুর সোনার বার, সোনার অলংকার ও হীরাখচিত অলংকার দেশে প্রবেশ করে থাকে। এই ক্ষেত্রে বিমানে কর্মরত কর্মীরাও সম্পৃক্ত থাকার বেশ কয়েকটি ঘটনায় প্রমাণ পাওয়া যায়। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।